গতদিনের কি কোনো সমস্যা আছে? গতদিন আমরা স্যার গতদিনের লাস্টে যে ক্রিমসন বিজারণ বিক্রিয়া হতে অ্যালকেন প্রস্তুতি ওইটা আরেকটু একটু বলেন। আচ্ছা, যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা যেটা সেটা হলো যে অ্যালডিহাইড ও কিটো গ্রুপ যুক্ত কোনো যৌগ এই যে সোডিয়াম অ্যামালগামের উপস্থিতিতে বিক্রিয়া করালে অর্থাৎ বিজারণ যদি করা হয় তাহলে অ্যালডিহাইড অথবা ওই কিটো মূলকের সিও ওই অংশটুকু চলে যাবে, মানে সিও অংশটা পরিবর্তিত হয়ে CH2 হবে, আর বাকি ডানে বামে যা থাকবে তা ঠিক থাকবে, মানে হুবহু আগের অংশগুলো ঠিক থাকবে, শুধু CHO অংশটা CHO যে অংশটা আছে সেই অংশটা শুধু এখান থেকে চলে যাবে, তাছাড়া সবকিছুই ঠিক থাকবে। তাহলে দেখো আমরা এটা আর একটু বলি যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা, তাহলে যে বিজারণ বিক্রিয়ায় তীব্র বিজারক জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা যদি বিজারিত করা হয়, বিক্রিয়াটা করা হয়, তাহলে এখানে এই যে CO অংশটা চলে যাবে, CO, তাহলে এখানে দেখো CHO অ্যালডিহাইড, এটা যদি এর পাশে CH3 থাকতো তাহলে এখানে CO, তাহলে তোমরা শুধু পরিবর্তনটা করবে এই CO, অর্থাৎ CO অংশটুকু পরিবর্তিত হয়ে হবে CH2, আর বাম পাশে এবং ডান পাশে যে অংশটা থাকবে সেটা ঠিক থাকবে। ক্লিয়ার কথাটা? হ্যালো? জি স্যার। তাহলে এটা এই বিক্রিয়ায় দেখে টেনশন করার দরকার নাই, খালি দেখবো যে বিক্রিয়ায় CO অংশটুকু আছে কি না। এটা কিন্তু শুধু আবার অ্যালডিহাইড এবং কিটো, অন্য কোনো যৌগ হলে হবে না। যেমন দেখো এখানে কিন্তু জৈব অ্যাসিডের CO থাকবে, তাহলে হবে না। এখানে অ্যালডিহাইড এবং কিটোন, শুধু এই যে কার্বনিল গ্রুপ যুক্ত যৌগ, তাহলে কার্বনিল গ্রুপ যুক্ত যৌগের COটা পরিবর্তিত হয়ে এই যে দেখো CH2 হবে, আর বাম পাশে দেখো অ্যালকাইল মৌল, এটা কিন্তু বেনজিন চক্র, AR মানে বেনজিন চক্র, তাহলে বেনজিন চক্র হতে পারে অথবা অ্যালকাইল মৌল হতে পারে, তাহলে এখানে যে কোনো অংশ হতে পারে। এখন দেখো তাহলে আমরা পরের অংশটুকু পড়বো। আজকে আমাদের যে অংশটুকু আছে সেটা হলো এখানে, তাহলে দেখো আমরা আজ যে অংশটা শুরু করব সেটার নাম হলো বেনজিন ও অ্যালকিনের প্রস্তুতি। তাহলে আমরা এখানে আজ পড়ব বেনজিন ও অ্যালকিনের প্রস্তুতি। এবার থেকে দেখা যাচ্ছে যে বিক্রিয়াগুলো, প্রিপারেশন গুলো, প্রস্তুতি গুলো আমাদের মনে রাখতে হবে, এবং মনে রাখার পাশাপাশি এখানে আমাদের আরো যে একটু কাজ আছে, সেই কাজটা হলো যে এই বিক্রিয়াগুলো অনেক সময় পরীক্ষার প্রিপারেশনেই আসে, প্রস্তুতি লিখো, বর্ণনা করে, এরকম আসে, অথবা না আসলেও এই বিক্রিয়াগুলো আমরা আগেই দেখেছি যে অনেক বিক্রিয়ক, আমরা অনেক উদ্দীপক, অনেক প্রশ্ন করলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলো কাজে লাগবে। এই জন্য এটা একটু মনোযোগ সহকারে পড়বে। আমরা গতদিনের যে পড়াটা পড়েছি সেটার পাশাপাশি এগুলো সবগুলো একটু মনে রাখা লাগবে। তাহলে দেখো বেনজিন প্রস্তুতি, আমরা বেনজিনের প্রস্তুতি যখন করতে যাব তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। আমরা একটা বিক্রিয়া খুবই ভালো করে আগে পড়েছিলাম যে CH ট্রিপল বন্ড CH, এটাকে যদি 450 থেকে মানে 450°C আয়রন প্রভাবকের উপর দিয়ে চালনা করা হয় তাহলে বেনজিন উৎপন্ন হবে। কিন্তু আমরা এখানে বেনজিনের অনেকগুলো প্রস্তুতি করব, অনেকগুলোই, সবগুলো একটু মনে রাখা লাগবে, বিশেষ করে বিক্রিয়াগুলো মনে রাখবে, বিক্রিয়া মনে রাখলে ভাষা এমনিতেই পারবে। তাহলে দেখো আমাদের বেনজিন প্রস্তুতি করব, তার একটা পদ্ধতির নাম অ্যারোমেটিকরণ বা রিফর্মিং। পরীক্ষায় এটা অনেক সময় আসে যে অ্যারোমেটিকরণ কি, অ্যারোমেটিকরণ কি, তখন এই যে শব্দটার অর্থ একটু বোঝার চেষ্টা করো। অ্যারোমেটিকরণ মানে অ্যারোমেটিকে পরিণতকরণ, তাহলে অ্যারোমেটিক যৌগে পরিণতকরণ, অ্যারোমেটিকরণ মানে অ্যারোমেটিক যৌগে পরিণতকরণ, অর্থাৎ যৌগটা অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিকে আমরা পরিবর্তন করব। সেক্ষেত্রে দেখো আমরা এই যে পেট্রোলিয়াম থেকে যে বিভিন্ন রকমের মুক্ত শিকল পাই, অর্থাৎ অ্যালকেন গুলো পাই, এই অ্যালকেনকে যদি আমরা উচ্চ তাপ ও চাপে
প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করায় তাহলে তারা অ্যারোমেটিক যৌগে পরিণত হয়। আর এই পদ্ধতিটার নামে অ্যারোমেটিককরণ। তাহলে তোমরা বলবে যে পেট্রোলিয়াম থেকে যে আমরা মুক্ত শিকল অর্থাৎ অ্যালকেন গুলো পাই, এই অ্যালকেন গুলোকে যদি আমরা উচ্চ তাপ ও চাপে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করায় তাহলে তারা অ্যারোমেটিক যৌগে পরিণত হয়। আর এই পদ্ধতিটার নামে অ্যারোমেটিককরণ। যেমন দেখো আমরা এখানে একটা যৌগ লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে দেখো এই যৌগটা কিন্তু যুক্ত নয়। দেখো এই যে উপরের এই অংশে এই যৌগটা কার্বন কার্বনের সাথে যুক্ত নয়, ফাঁকা। অর্থাৎ আমরা যদি সোজা করে লিখতাম তাহলে 1 2 3 4 5 6 6 কার্বন হতো। তার মানে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হবে দেখো হেক্সেন। এটা কিন্তু যুক্ত নয়, চাকরিক যৌগ নয়, এমনিতে এরকম করে চক্র আকারে সাজানো হয়েছে, কিন্তু এই দেখো এই শেষেরটা যুক্ত নয়। তাহলে এটা 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, তার মানে হেক্সেন। তাহলে আমরা এই 6 কার্বন বিশিষ্ট হেক্সেনকে যদি দেখো 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 40 এটিএম চাপে, 40 বায়ু চাপে আমরা যদি এই বিক্রিয়াটা করাই তাহলে এই অংশটা যুক্ত হবে। এই যে দেখো, তাহলে এই এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে এদের মধ্যে একটা বন্ধন গঠিত হলো। তাহলে এই যে দেখো এটা কিন্তু সাইক্লিক যৌগ, তাহলে এটা হলো সাইক্লোহেক্সেন। এখানে কিন্তু এখনো দেখো দ্বিবন্ধন সৃষ্টি হয়নি, এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়। তাহলে ভালো করে একটু খেয়াল করো যে প্রথমেই মুক্ত শিকল বিশিষ্ট অ্যালকেনকে যদি আমরা উচ্চ তাপ এবং চাপে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে একটা চাকরিক যৌগ উৎপন্ন হবে। এটা প্রথমে। চাকরিক যৌগ থেকে যদি আমরা হাইড্রোজেন অপসারণ করি, যেমন দেখো এখান থেকে একটা 6টা কার্বন থেকে যদি আমরা 6টা হাইড্রোজেন অপসারণ করি তাহলে যৌগটা গঠিত হবে দেখো বেনজিন। অর্থাৎ এখানে দ্বিবন্ধন সৃষ্টি হলে দেখো এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে দুইটা চলে যাবে। এখানে দ্বিবন্ধন গঠিত হলে এখান থেকে একটা, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। আবার এখানে দ্বিবন্ধন গঠিত হলে এখান থেকে একটা, এখান থেকে একটা। তাহলে এই যে 6 কার্বন থেকে 6টা হাইড্রোজেন অপসারিত হবে, অপসারিত হলে যৌগটা উৎপন্ন হবে বেনজিন। তাহলে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট এমনি মনে রাখো। এই বিক্রিয়াটা অত গুরুত্বপূর্ণ নয়, এমনি মনে রাখো যে এই মুক্ত শিকল বিশিষ্ট অ্যালকেনকে যদি উচ্চ তাপ এবং চাপে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করা হয় তাহলে অ্যারোমেটিক যৌগে পরিণত হয়। ডাইরেক্ট বলবে অ্যারোমেটিক যৌগে পরিণত হয়। এই বিক্রিয়াকে বলা হয় অ্যারোমেটিকরণ। পরীক্ষায় জাস্ট প্রশ্নটা আসতে পারে অ্যারোমেটিকরণ কি, এই প্রশ্নটাই আসতে পারে, জাস্ট 1 মার্কের। তাহলে এটা আসলেই তোমরা ডেফিনেশনটা দিয়ে একটা বিক্রিয়া দিয়ে দিবে। বিক্রিয়াটা জটিল নয়। দেখো এটা সাইক্লোহেক্সেন, 6 কার্বন বিশিষ্ট হেক্সেন। প্রভাবক যদি এখানে মনে না থাকে তাহলে এটা উচ্চ তাপ দিয়ে দিও। আর যদি ফিক্স করে দাও 540, সমস্যা নেই। তবে যদি মনে না থাকে তাহলে এটা উচ্চ চাপ ও তাপ এই তীর চিহ্নের উপরে লিখবে, লিখে চক্রটা লাগাই দিবে। চক্রটা লাগানোর পর বলবে হাইড্রোজেন অপসারণ। হাইড্রোজেন অপসারণ কথাটা বলে দেখা যাচ্ছে বেনজিন চক্র, প্লাস এখানে হাইড্রোজেন হবে, এখানে জায়গা নাই এই জন্য আমি আর ওখানে হাইড্রোজেনটা দেইনি। এখানে প্লাস 3H2 অর্থাৎ 3 অণু হাইড্রোজেন এখানে যোগ হবে, প্লাস আকারে থাকবে। এটা একবারে সহজ সরল করা, অত জটিলতা যাওয়ার দরকার নেই। আর এটা খুব বেশি আসে না, জাস্ট অ্যারোমেটিকরণ এই প্রশ্নটাই আসে। সুতরাং তোমরা একটু মনোযোগ সহকারে এটা একটু করে ফেলবে। আর পরের গুলো দেখো আমরা এই যে এটা তো খুবই গুরুত্বপূর্ণ, আমরা বারবার অনেকগুলো জায়গায় আমরা পড়েছি। যে আগে এখানে পড়লাম যে ইথাইনকে দেখো 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নলের ভেতর দিয়ে চালনা করলে বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা কয়েকবার আগে পড়েছি। এই যে তোমাদের আমি আগেই বলেছিলাম যে এই পাশে যদি কোনো কিছু না থাকে, এই পাশে যদি কোনো কিছু না থাকে, তাহলে এই তাপমাত্রা এবং আয়রন প্রভাবক থাকলেই আমরা বলবো এর পাশে এটা হলো অ্যাসিটিলিন আর এটা হলো বেনজিন। খুবই সহজ পড়া, এই পড়াটা খুবই মনে রাখতে হবে। এটা পরীক্ষা আসুক চাই না আসুক, আমরা অন্য প্রশ্নের উদ্দীপক যখন পড়বো তখন আসবে। সুতরাং এটা বেনজিনের একটা প্রস্তুতি, প্লাস এটা আমাদের অবশ্যই পড়তে হবে এবং মনে রাখতে হবে। তাহলে ভালো করে দেখো, এটা আমরা অলরেডি সবাই জানি এবং অনেকেরই মনে আছে। এই পড়াটাতে কোনো সমস্যা নেই।
তাহলে ইথাইনকে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এই যে আয়রন প্রভাবকের ভেতর দিয়ে চালনা করা হয় তাহলে বেনজিন উৎপন্ন হবে। এখানে বেনজিন চক্রও দিতে পারো বা C6H6 এটাও দিতে পারো। এই বিক্রিয়াটাও আমরা আগে করেছি। এই যে দেখো, খালি একটু মনে রাখো যে ফেনলকে জিঙ্ক সহ পাতন করলে বেনজিন পাওয়া যায়। এই বিক্রিয়াটা আমরা অনেক কয়বার করেছি। তাহলে এটা ফেনলের সংকেত বেনজিন চক্রের উপরে OH মনে রাখতে হবে। তাহলে ফেনলকে আমরা জিঙ্ক সহ পাতন বলতে ফেনল আর জিঙ্ককে পানিতে মিশিয়ে বা মানে তাপ দেব, তাহলে তাকে বলা হবে পাতন। তাহলে এখানে পাতন যদি আমরা করি দেখা যাচ্ছে যে এই OH-টা এখান থেকে চলে যাবে, হয়ে যাবে বেনজিন আর জিঙ্ক এবং অক্সিজেন, জিঙ্ক অক্সাইড, এবং এখানে হাইড্রোজেনটাও হবে। তাহলে এক্ষেত্রে দেখো বিক্রিয়াটা খুবই সহজ। আরেকবার একটু বলি, আমরা এটা বিক্রিয়াটা অলরেডি মেলাবার করেছি আগেই। তাহলে ফেনলকে জিঙ্ক সহ পাতন করলে বেনজিন পাওয়া যায়। তাহলে এই যে দেখো, জিঙ্ক সহ যদি আমরা পাতন করি তাহলে বেনজিন, জিঙ্ক অক্সাইড প্লাস এখানে হাইড্রোজেন দিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে দেখো একেবারে ইজি, ভাষা ইজি। এই বিক্রিয়াটা খুবই মনে রাখতে হবে, পরীক্ষা আসুক চাই না আসুক। আমরা অন্য উদ্দীপক যখন পড়বো, অন্য প্রশ্ন যখন পড়বো উদ্দীপকে, তখন আসবে এখানে হোয়াট চিহ্ন দিয়ে দেবে। ধরো এখানে ABCDXYZ দিয়ে দেবে। তাহলে এখানে এটা যে বেনজিন হবে এটা মনে রাখা হবে। তাহলে ক্লিয়ার সবাই? এটা কি ইয়েস স্যার। ক্লিয়ার? হ্যাঁ, একটু হ্যাঁ না বলবে। Yes, sir. আমরা পরের অংশে দেখা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা, এটাও আমরা করেছি আগেই এবং সবাই পারবে। তাহলে ডিকার্বক্সিলেশন বলতে ডি মানে অপসারণ, কার্বক্সিলেশন মানে কার্বক্সিলের গ্রুপ। আমরা ওই যে দেখো এই যে ফ্যাটি অ্যাসিড পড়েছিলাম বা জৈব অ্যাসিডের যে পড়লাম আগে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অ্যালকেনের একটা প্রস্তুতি। তাহলে ওখানে অ্যালকাইল মূলকও হতে পারে, অ্যালকাইলের পরিবর্তে বেনজিন চক্রও হতে পারে। একই বিক্রিয়া কিন্তু বেনজিন চক্র আর অ্যালকাইল মূলক দিয়ে। তাহলে ভাষাটা সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। খুবই সহজ সরল ভাষা, এবং এটা আমরা এই বিক্রিয়াটা অনেক কয়বারে আগে পড়েছি। উদ্দীপক যখন আমরা পড়লাম তখন দেখে গেছি। যেহেতু দেখো এখানে যদি আর থাকতো অ্যালকাইল মূলক তাহলেও হতো, আরো হবে, বেনজিন চক্র থাকলেও হবে। তাহলে এই যে CONA এই অংশটা টোটালটা চলে যাবে, আর এখানে শুধু বেনজিন চক্রটা উৎপন্ন হবে। আর এটা সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটার নাম সোডা লাইম। খুবই ভাষা সহ যে বেনজিন মানে সোডিয়াম বেনজয়েডকে, এটার নাম সোডিয়াম বেনজয়েড, বেনজয়িক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিডের এই যে সোডিয়াম ধাতু বসিয়ে দেওয়ার ফলে এর নাম হলো বেনজয়েড মানে লবণ। দেখো যে সকল যৌগের নামের শেষে এরকম অ্যাড থাকবে, দেখো বেনজয়েড, অ্যাড মানে কিন্তু সবাই লবণ, এটা খেয়াল রাখো। অ্যাড যাদের নামের শেষে থাকবে তারা সবাই লবণ, নিরপেক্ষ জাতীয় পদার্থ। তারা বলতেছে এই বেনজয়েডকে সোডা লাইমের সাথে যদি উত্তপ্ত করি তাহলে বেনজিন পাওয়া যায়। খুবই সহজ বিক্রিয়া, বেনজিন উৎপন্ন হবে প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। ভাষাটা খুবই সহজ। তাহলে এটা আবার অ্যালকেনের প্রস্তুতিও, এখানে যদি আর থাকতো অর্থাৎ CH3 থাকতো তাহলে মিথেন হতো, C2H5 থাকলে ইথেন হতো। আমরা আগে পড়েছি ওই বিক্রিয়া এই বিক্রিয়া একই। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা আমরা বেনজিন তৈরি করতে পারি। তিনটা প্রস্তুতি কেবল আমরা পড়লাম। এখন দেখো আরো আছে। এই ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো, এই যৌগটার নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইড কে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে এ যৌগ প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগটা কি এটা একটু মনে রাখবে। এটা ক্লাস 10-এ পড়া ছিল, দশম অধ্যায়, অধ্যায় 11, ক্লাস 10-এর 11 অধ্যায়ে এই বিক্রিয়াটা পড়া ছিল, কিন্তু অনেকের হয়তো বা মনে নেই। আর মনে যদি থাকে কেউ একজন বলতে পারলে বলো দেখি যে এই যৌগটা কি হবে, বলতে পারবে কেউ? না পারলে না বলে দাও। পারবে কেউ? কার্বন ডাইঅক্সাইড। না, এই যৌগটা হবে অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH। ভালো করে দেখো, ক্যালসিয়াম, কেউ কথা বলো না। বলার পর দেখো, তাহলে বলতেছে যে এই যে ক্যালসিয়াম কার্বাইড অর্থাৎ CaC2,
CaC2 এটার নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড যৌগের সাথে যদি আমরা পানি যোগ করি, পানি যোগ করলে উৎপন্ন হবে অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যদি মনে না থাকে এখন থেকে মনে রাখবে এই বিক্রিয়াটাও। তাহলে এই বিক্রিয়াগুলো মনে রাখবে যে এটা দেখো কার সাথে কে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় এটা তোমাকে মনে রাখা লাগবে। মনে না রাখলে বিক্রিয়া পারবে না। অনেকে মনে করে যে বিক্রিয়া মানে এমনি পারা যাবে, একটু বুদ্ধি করলে কৌশলে মানে সব পারা, সব বিক্রিয়া পারা যাবে না। কিছু কিছু বিক্রিয়া আছে কে কার সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে এটা তোমার মনে রাখা লাগবে। মনে রেখে তারপর সংকেত তুমি বুঝে লিখবে, সংকেত মুখস্থ নয়, সংকেত গুলো বুঝে বুঝে যোজনী অনুসারে লিখতে হয়। কিন্তু জৈব যৌগের বিক্রিয়াগুলো এখানে অনেকগুলো মনে রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এখন দেখো এ যৌগটা থেকে আমি আবার বি তৈরি করতেছি, তাহলে এ থেকে বি পাবো। সেক্ষেত্রে বলেছে যে এ যৌগটার সাথে বিক্রিয়া করতেছে হাইড্রোজেন, এ যৌগটার সাথে বিক্রিয়া করবে হাইড্রোজেন, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। এটা একটু মনে রাখবো, অনেক সময় অ্যাডমিশনে খুবই আসে, এমসিকিউ আসে অথবা 1 মার্কের জন্য আসে। লিন্ডে প্রভাবক কি? লয়রসি দন্ত নয়ে ডয়ে একার। লিন্ডে প্রভাবক কি? তাহলে এই যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের মিশ্রণকে লিন্ডে প্রভাবক বলা হয়। এর পরীক্ষা অনেক সময় আসে, আর বিশেষ করে অ্যাডমিশনে এই পড়াটা আসে যে নিচের কোনটি লিন্ডে প্রভাবক। তখন বলা লাগবে যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এই যে এদের যোগফলটার নামে লিন্ডে প্রভাবক। লয়রসি দন্ত নয়ে ডয়ে একার, তাহলে লিন্ডে প্রভাবক। দেখো এক্ষেত্রে একটু মনে রাখো যেটা হলো অ্যাসিটিলিন। দেখো দুইটা মানে একটা ট্রিপল বন্ধন আছে, অর্থাৎ 3 বন্ধন আছে এই যৌগের ভিতরে। তাহলে যদি কোনো যৌগের মধ্যে 3 বন্ধন থাকে এবং সেটা যদি লিন্ডে প্রভাবকের সাথে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয়, লিন্ডে প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে একটা বন্ধন ভেঙে যাবে। অর্থাৎ এই বি যৌগটা হবে দ্বিবন্ধন যুক্ত একটা যৌগ, এটা মনে রাখা লাগবে তোমার। আবার বলি, কোন যৌগে যদি 3 বন্ধন থাকে তাহলে এই লিন্ডে প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে এই যৌগের একটা বন্ধন ভেঙে যাবে, 2টা বন্ধন থাকবে, অর্থাৎ এই যৌগটা হবে অ্যালকিন। ভালো করে দেখো, বি যৌগটা হবে অ্যালকিন, 2 বন্ধন থাকবে। এখানে যতগুলো 3 বন্ধন, এখানে ততগুলোই 2 বন্ধন থাকবে। তাহলে এই বিক্রিয়াটা একটু মনে রাখতে হবে। তাহলে বিক্রিয়াটা মনে রাখলে দেখো আমরা প্রশ্নে চলে যাব। তাহলে বলতেছে যে উদ্দীপকের এ হতে কিভাবে একটি অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করা যায় বর্ণনা করো। এই যে দেখো এই প্রশ্নটার উত্তর দিব কোন বিক্রিয়া দিয়ে, মানে নামটা কি এটা একটু বলবে পাপড়ি। একটু বলো যে আমি এ থেকে কিভাবে একটা অ্যারোমেটিক যৌগ পাবো, প্রস্তুতি বর্ণনা করা লাগবে না, তুমি খালি বলো কোন টপিকস দিয়ে আমরা ব্যাখ্যা দেবো। যে এতক্ষণ আমরা যে পড়লাম তার মধ্যে অ্যান্সারটা আছে, উত্তর বলা লাগবে না, খালি টপিকসটা বলো যে কোন টপিকসটা দিয়ে আমরা এই অ্যান্সার দিব। বলো তো দেখি আপনি। অ্যালকিন থেকে অ্যালকাইন, অ্যালকিন বা অ্যালকাইন থেকে যে প্রস্তুতির না ওইটা। দেখো কেবলই আমরা ভালো করে এই যে দেখো একটু মনোযোগী হওনি, যে আমরা এই মাত্রই পড়লাম যে এ হতে কিভাবে একটি অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করব। তার মানে আমরা অ্যারোমেটিক যৌগ যদি প্রস্তুত করতে চাই তাহলে আমরা, এটা তো নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করব, তার একটা বিক্রিয়া ফিক্সড করালাম। এটা একটু বলো সুস্মিতা, একটু বলো তো দেখি যে কোন টপিকটার সাহায্যে আমরা এটা বলবো। ওই তো রিফর্মিং বা অ্যারোমেটিক ওটার সাথে। এই তো ঠিক বলেছেন। তাহলে আমাদের যেহেতু দেখো এই যৌগটি হলো নন অ্যারোমেটিক, চক্র থাকাই লাগবে, অ্যারোমেটিক হতে গেলে চক্র থাকা লাগবে এবং পাই বন্ধন থাকা লাগবে। দেখো মানে 4n+2 সংখ্যক পাই বন্ধন থাকা লাগবে। তাহলে সুস্মিতা সঠিক বলেছে, ধন্যবাদ। তাহলে এই ক্ষেত্রে দেখো এ থেকে যদি আমরা অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করতে চাই তাহলে সেই যৌগটাকে করতে হবে অ্যারোমেটিক করণ, অথবা অথবা দেখো অ্যারোমেটিকরণ করতে পারি, অথবা আমরা এ থেকে একটা ফিক্সড বিক্রিয়াও করেছি। ফিক্সড বিক্রিয়া যে প্রথম বিক্রিয়াটা পড়লাম যে অ্যাসিটিলিনকে
আয়রন প্রভাবকের উপস্থিতিতে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে বেনজিন উৎপন্ন হয়। তাহলে এটাই বেশি সহজ হবে, কারণ কি যে এখানে তো 6 কার্বন নাই, এখানে 6 কার্বন নাই, 2 কার্বন। তাহলে 2 কার্বন যুক্ত অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি করা যাবে। এটা হলো প্রথম যে বিক্রিয়াটা পড়লাম সেখান থেকে। কথাটা কি ক্লিয়ার? তাহলে দেখো ভাষাটা কি বলবে, এটা একটু সঠিক উত্তর বলবে একবারে দীপিতা, মানে এটার একবার মূল উত্তর বলবে, তুমি খাতায় যেভাবে লিখবে সেভাবে উত্তরটা দাও এই প্রশ্নের। এটা বলো তো দেখি এখন দীপিতা। উদ্দীপকের এ যৌগটা হচ্ছে অ্যাসিটিলিন হ্যাঁ, এবং সেখান থেকে একটি অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করা অর্থাৎ বেনজিন প্রস্তুত করব। তাহলে অ্যাসিটিলিনকে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা বেনজিন ওই যে লোহা বেনজিন নল কিন্তু উৎপন্ন বলা হবে। লাগবে, শোনো, ওই যে লোহা নলের ভেতর দিয়ে কথাটা বলাই লাগবে, ওটা প্রভাবক, ওই কথাটা বলাই লাগবে। ও, তাহলে তাহলে বলবো আচ্ছা যে আচ্ছা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা নলের বা আয়রন প্রভাবকের উপর দিয়ে যদি আমরা আয়রন প্রভাবকের চালনা করি, হ্যাঁ উপস্থিতিতে। হ্যাঁ ওটা বলাই লাগবে, তাহলে আমরা বেনজিন পেয়ে যাবো। সুন্দর, থ্যাংক ইউ। তাহলে এই যে দেখো এটা ভাষা বলে বিক্রিয়াটা দিয়ে দিলে, দেখবে যে তুমি 3-এ 3 মার্ক পেয়ে গেলে। একেবারে সহজ সরল ভাষা, শুধু একটু মাত্র বোঝের বিষয়। কিন্তু আমরা এই বিক্রিয়াগুলো দেখো আগে অনেক কয়েকবার পড়েছি না, এগুলা এই বিক্রিয়াগুলো অন্য উদ্দীপক পড়তে গিয়ে, অন্য প্রশ্ন পড়তে গিয়ে কিন্তু জি আমরা স্যার। এই বিক্রিয়াগুলো করেছি। এই জন্য আগে বলেছিলাম যে ওই বিক্রিয়াগুলো আমাদের পরে আবার আসবে এবং কাজে লাগবে। তাহলে দেখো আমরা পরের আরেকটা প্রশ্ন যাই। এখানে বলতেছে যে স্যান্ড মেয়ার বিক্রিয়া, পরীক্ষায় উল্লেখ করে আসবে যে স্যান্ড মেয়ার বিক্রিয়া কি, 1 মার্কের, অথবা স্যান্ড মেয়ার বিক্রিয়া বলতে কি বোঝায় 2 মার্কের। এই 1 অথবা 2 মার্কের জন্য আসবে, অথবা এমসিকিউ আসবে যে একটা বিক্রিয়া দিয়ে বলবে যে নিচের কোনটি স্যান্ড মেয়ার বিক্রিয়া বা এই বিক্রিয়াটির নাম কি। তাহলে সেক্ষেত্রে একটু ভালো করে মনে রাখবে, অবশ্যই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে হবে। তাহলে বলতেছে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে এই যে কপার আয়ন, কপার 1+, অর্থাৎ এর নাম কিউ প্লাস আয়ন, অথবা তুমি বলতে পারবে কপার 1, কপার 1 রোমান সংখ্যায়, রোমান সংখ্যায় ব্র্যাকেটে 1 লিখো, তাহলে হবে সি ব্র্যাকেটে সি ইউ ব্র্যাকেটে রোমান সংখ্যায় 1 লিখলে এটার নাম হবে কপার 1। তাহলে এর উপস্থিতিতে এটার নাম হলো ফসফনিক অ্যাসিড। অনেক সময় সংকেত আসে ফসফনিক অ্যাসিডের সংকেত কি। তাহলে আমরা কিন্তু 3টা অ্যাসিড আগে কিন্তু 2টা পড়েছি, একটা হলো ফসফরিক আর একটা হলো ফসফরাস, এটার নাম হলো ফসফনিক। তাহলে 3টা ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। ফসফরাসের 3টা অ্যাসিড, এটা হলো ফসফরিক অ্যাসিড H3PO4, আর একটা হলো ফসফরাস অ্যাসিড H3PO3, আর একটা হলো ফসফনিক অ্যাসিড H3PO2। এই 3টা মনে রাখতে হবে। বলতেছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে কিউ প্লাস অর্থাৎ কপার 1+ এর উপস্থিতিতে আমরা যদি ফসফনিক অ্যাসিডের সাথে আদ্র বিশ্লেষণ করি তাহলে বেনজিন উৎপন্ন হবে। আর এই বিক্রিয়াটির নামই স্যান্ড মেয়ার বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা যেহেতু ফিক্সড উল্লেখ করে আসবে, যেহেতু এটা মানুষের নাম, স্যান্ড মেয়ার ছিল উদ্বিজ্ঞানী, উনি এই বিক্রিয়াটা আবিষ্কার করেছে দেখেই এই বিক্রিয়াটার নাম হয়েছে স্যান্ড মেয়ার। যেহেতু এটা একটা বিজ্ঞানীর বিক্রিয়া তাই যা বলেছে তাই বলা লাগে। তাহলে এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে কিউ প্লাস আয়নের উপস্থিতিতে ফসফনিক অ্যাসিডের সাথে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে স্যান্ড মেয়ার বিক্রিয়া বলে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত মনে রাখতে হবে, বেনজিন চক্রের উপরে N2Cl। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত হলো বেনজিন চক্রের উপরে N2Cl। এখানে কিন্তু ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো হ্যালোজেন হতে পারে Cl এর পরিবর্তে, আর নাইট্রোজেনটা ফিক্স থাকবে। বেনজিন চক্র এবং N2 এটা ফিক্স থাকবে, আর এখানে হ্যালোজেনটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম আয়োডাইড, বেনজিন ডায়াজোনিয়াম ব্রোমাইড এরকম হবে না। তাহলে হ্যালোজেনটা চেঞ্জ হবে, বাকি সবগুলো ঠিক থাকবে। এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেতটা তোমার মনে রাখতে হবে পরীক্ষায়, এই জন্য যে অনেক সময় এই বেনজিন ডায়াজোনিয়াম যে ক্লোরাইডটা আছে, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের পরীক্ষায় সংকেত আসে, অনেক সময় যে সংকেত আসবে যে এই সংকেতটার নাম কি বা এই জিনিসটা কি। তাহলে সেক্ষেত্রে আমরা এই সংকেতটা মনে রাখবো এবং বিক্রিয়ার ক্ষেত্রে তো অবশ্যই মনে রাখবো। তাহলে দেখো
এই যে এই বিক্রিয়াটায় আমরা যদি এই যে ফসফনিক অ্যাসিডের সাথে আদ্র বিশ্লেষণ মানে কিন্তু পানির সাথে বিক্রিয়া, তাহলে বেনজিন ডায়াজোনাম ক্লোরাইডকে ফসফনিক অ্যাসিডের সাথে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি এই যে কপার আয়ন এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে, তাহলে দেখা যাচ্ছে বেনজিন উৎপন্ন হবে। তাহলে বেনজিন প্লাস নাইট্রোজেন প্লাস HCl প্লাস এই যে এটা আসলে ফসফরাস অ্যাসিড হবে, এখানে হলো এখানে ফসফরাস অ্যাসিড হবে, এখানে H3PO3 হবে, H3PO3। তবে এই যৌগগুলো তোমার উৎপাদগুলো মেইন উৎপাদগুলো না লিখলেও হবে, সেক্ষেত্রে তোমাদের কাজ হবে মূল উৎপাদটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বেনজিন ডায়াজোনাম ক্লোরাইডকে এই যে কপার আয়নের উপস্থিতিতে ফসফনিক অ্যাসিডের সাথে আদ্র বিশ্লেষণ করলে বেনজিন উৎপন্ন হয়। কেউ ভাষা মুখস্থ করতে যাবে না, বিক্রিয়া মনে রাখবে। বিক্রিয়া থেকে ভাষা তুমি সাজিয়ে উলট পালট করে লিখলেও হবে, তবে সব কথাগুলো থাকলেই হবে। তবে সবসময় ভাষা বলার ক্ষেত্রে একটা বুদ্ধি বের করবে, দেখো এই প্রথম যৌগটার কথা আগে বলবে, তাহলে বেনজিন ডায়াজোনাম ক্লোরাইডকে এরপরে উপস্থিত যে তার কথা বলবে। তার মানে এই বেনজিন ডায়াজোনাম ক্লোরাইডকে কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে এই যে ফসফনিক অ্যাসিডের সাথে আদ্র বিশ্লেষণ, ভাষাটা তোমরা এই রসায়নের ভাষাটা লিখবে এভাবে, প্রথম একটা বিক্রিয়ক যেটা লিখবে তার কথাটা আগে বলবে, বলার পর যার উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে তার কথা বলবে, এবং শেষে অপর যে বিকারক থাকবে তার কথাগুলো বলবে। বললেই ভাষাটা সঠিক হবে এবং বিক্রিয়া লিখতে পারবে। তাহলে তোমরা যদি এই রসায়নের সংকেত বিক্রিয়া এগুলা মনে রাখো, তাহলে এগুলা থেকে ভাষা লিখতে পারবে। ভাষা হুবহু আমার এটাই বলতে হবে এমন কোনো কথা নেই, এখানে তুমি সাজিয়ে লিখলেই হবে। আর তোমার মতন করে যখন তুমি ভাষা লিখতে পারবে তখন বোঝা যাবে যে না তুমি পারতেছো এবং তোমার মধ্যে এই কেমিস্ট্রির ভাবটা চলে আসতেছে। মুখস্থ করা থেকে বিরত থাকবে, ভাষাটা কিছুতেই মুখস্থ করবে না, কারণ ভাষা মুখস্থ করতে গেলে কিন্তু আবার আলাদা সময়, তখন ভাষা খালি লিখতে পারবে, বিক্রিয়ার পরীক্ষা লিখতে পারবে না। এই জন্য তোমাদের খালি বিক্রিয়াটা মনে রাখতে হবে, ভাষা নিজ থেকে বানিয়ে লিখতে হবে, তাহলে বিক্রিয়া প্র্যাকটিস করবে। তোমরা খাতা কলমে বাসায় বিক্রিয়াগুলো লিখবে, বিক্রিয়াগুলো লিখতে লিখতে তখন ভাষা তোমার এমনিতেই হবে, কারণ বিক্রিয়া পারলে ভাষা এমনি পারা যায়। এটা হলো কেমিস্ট্রির সহজ একটা পদ্ধতি। তাহলে এই স্যান্ডমেয়ার বিক্রিয়াটা পরীক্ষা ফিক্সড করে নাম ধরে আসে, এজন্য তোমরা নামটা সহ করে ফেলবে। এখন দেখো বলতেছে যে অ্যানিলিন থেকে বেনজিন প্রস্তুতি, এটি কিন্তু সরাসরি নাও আসতে পারে, পরীক্ষায় বলবে যে উদ্দীপকের এ যৌগ থেকে বি যৌগ প্রস্তুত করো, সেক্ষেত্রে এ হবে অ্যানিলিন, বি হবে বেনজিন, অথবা বি অ্যানিলিন এ বেনজিন, যে কোনো একটা কিছু হতে পারে। তাহলে তোমার এই যে অ্যানিলিন থেকে বেনজিন প্রস্তুত করব, তাহলে এটা একটু দেখো, এটা একটু বলবে রোমানা যে অ্যানিলিনের সংকেত কি, এই সংকেতটা তোমার মনে রাখতে হবে। অ্যানিলিনের সংকেত কি রোমানা? অ্যানিলিন অ্যানিলিনের সংকেত NH2 আর নিচে থাকে বেনজিন। বেনজিন চক্রের উপরে NH2। থ্যাংক ইউ। তাহলে এই যে অ্যানিলিন থেকে তৈরি করব বেনজিন, মানে শুধু চক্রটা, সেক্ষেত্রে ভাষাটা একটু মনে রাখতে হবে। দেখো তাহলে আমরা অ্যানিলিনের সংকেত আমরা লিখলাম বেনজিন চক্রের উপর NH2, তোমার অ্যানিলিনের সংকেত মনে রাখতে হবে এটা। তাহলে অ্যানিলিন কে যদি আমরা দেখো, এটার নাম হলো নাইট্রাস অ্যাসিড। এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিক্রিয়াটা একটু মানে বেশি ভাগ ক্ষেত্রে কিন্তু আসে। তাহলে এটা হলো সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর উপস্থিতিতে, তাহলে সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর উপস্থিতিতে নাইট্রাস অ্যাসিডকে দেখো, তাহলে বলবো যে অ্যানিলিনকে দেখো ভাষায় ভাবে বলবে, অ্যানিলিনকে নাইট্রাস সোডিয়াম নাইট্রাস এবং HCl এর উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে বেনজিন উৎপন্ন হয়। খুবই ভাষা সহজ, দেখো ভাষা মুখস্থ একটাও করবে না, শুধু বিক্রিয়া মনে রাখবে। কেমিস্ট্রিতে বিক্রিয়া মনে রাখলে ভাষা নিজে লিখতে পারবে। আরেকবার বলছে যে প্রথমে একটা বিকারকের কথা বলবে, পরে যার উপস্থিতিতে বিক্রিয়া বলবে তার কথা বলবে, শেষে যে আরেকজন যে বিকারক থাকবে তার কথা বলবে, বলে উৎপাদের কথা বলে দেবে। যদি ভাষা উৎপাদের কোনো যৌগের নাম মনে না থাকে তাহলে ওই যৌগটাই সংকেতটাই লিখে দিবে, তাহলেও হবে। তুমি যদি মনে না রাখো যে এটা নাম কি মনে নাই, তাহলে তুমি বলবে যে চক্র দিয়ে বলবে এই যে এটাকে এগুলার নামও যদি মনে না থাকে তাহলে এটা বলবে যে NaNO2 প্লাস HCl
এর উপস্থিতিতে যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাম যদি মনে না থাকে তাহলে লিখবে HNO3 এর সাথে বিক্রিয়া করালে, নাম যদি মনে না থাকে তাহলে এটা দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইড হলো। প্রথম ধাপে কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইড হলো। এই ক্ষেত্রে দেখো এক ধাপে বেনজিন হয়নি, এখানে আরো ধাপ আছে। তাহলে দেখো যে অ্যানিলিনকে যদি আমরা এই বিক্রিয়াটা করাই তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতি হলো। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের একটা প্রস্তুতিও পড়লাম। তাহলে একটা প্রস্তুতি হলো প্রথমে। এখন দেখো এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থাকবে এটা আমরা আগেই লিখলাম এবং আগে একটা পড়েছি। তাহলে প্রথমেই অ্যানিলিনকে যদি আমরা সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করায় তাহলে উৎপন্ন হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে দেখো আবার আমরা এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা আবার এই যে ফসফনিক অ্যাসিড, এই যে দেখো ফসফনিক অ্যাসিডের উপস্থিতিতে এই যে আগের যে বিক্রিয়াটা পড়লাম স্যান্ডমেয়ার বিক্রিয়া, ভালো করে দেখো তাহলে এখানে স্যান্ডমেয়ার বিক্রিয়াটাও কাজে আসলো। তাহলে আমরা এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি ফসফনিক অ্যাসিডের সাথে এই যে আদ্র বিশ্লেষণ করি কপারের উপস্থিতিতে, উল্টাপাল্টা করে লিখো কোনো সমস্যা নাই। এটাই যে সবসময় বলতে হবে তা নয়। এই কথাগুলো যৌগগুলোর কথা যে কোনো এক জায়গায় লিখলেই হবে, কিন্তু ভুল যেন না হয় এই জন্য আমি তোমাদের একটু শিখিয়ে দিলাম। প্রথমটা আগে বলবে, এরপরে উপস্থিতি, তারপরে পরের বিকারক। কিন্তু এটাও যদি তোমরা উল্টাপাল্টা করো কোনো সমস্যা নেই। তাহলে আবার দেখো এটা কিন্তু স্যান্ডমেয়ার বিক্রিয়া। এই স্যান্ডমেয়ার বিক্রিয়া করালেই দেখো আমরা পেয়ে যাব বেনজিন। তাহলে আমরা পেয়ে যাব বেনজিন। এই যে এটা বলছিলাম যে এটা হলো ফসফরাস অ্যাসিড হবে, আগেরটাতে এখানে 2 ছিল কিন্তু এটা 3 হবে। তাহলে দেখো খুব সহজে আমরা বেনজিন পেয়ে গেলাম অ্যানিলিন থেকে। আর অ্যানিলিন থেকে বেনজিন পেতে গিয়ে আমরা দুইটা প্রস্তুতি করলাম। একটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি পরীক্ষা আসে, পরীক্ষায় কিন্তু উল্লেখ করা আসে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি লিখো। তখন দেখা যাচ্ছে তোমার এই প্রস্তুতি হলো 1 নাম্বার, আর 2 নাম্বার হলো দেখা এই যে স্যান্ডমেয়ার বিক্রিয়াটা তোমার আবার মনে থাকবে, স্যান্ডমেয়ার বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার নাম হলো স্যান্ডমেয়ার বিক্রিয়া। তাহলে তোমার দুইটা জিনিসই মনে থাকলো। তাহলে এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অ্যানিলিন থেকে বেনজিন প্রস্তুত করতে পারলাম। এর পরে দেখো আমাদের এখানে সম্ভবত একটা প্রশ্ন আসলো। তাহলে দেখো অ্যাসিটিলিনকে আমরা যদি 400 থেকে 500 ডিগ্রি আয়রনের উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে এই জায়গাটা হবে বেনজিন। এটা সবাই পারে, বেনজিন। এবং এইটা দেখো এটা হলো, এটা কি অ্যালকাইল বেনজিন। দেখো এই বিক্রিয়াটার নাম হলো অ্যালকাইল বেনজিন। তাহলে এই যে অ্যালকাইল না, এটা হ্যালো বেনজিন, সরি, এটা হলো হ্যালো বেনজিন। তাহলে হ্যালো বেনজিন কে দেখা যায়, মানে আগে আমরা পড়ছিলাম না অ্যালকাইল হ্যালাইড, এটা হলো অ্যারাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে অ্যালকেন পাওয়া যায়, উডস বিক্রিয়া। তাহলে আগেরটা পড়ছিলাম উডস বিক্রিয়া, আর এটা দেখো অ্যারাইল হ্যালাইড। তাহলে আগেরটা ছিল অ্যালকাইল হ্যালাইড, এটা হলো অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল মানে বেনজিন চক্র, বেনজিন চক্রকে এআর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অ্যারাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই অ্যালকাইল হ্যালাইডের সাথে, ওই জায়গাটাতে ছিল দুটা অ্যালকাইল হ্যালাইড, কিন্তু এখানে একটা, এই যে একটা অ্যালকাইল হ্যালাইড আর একটা অ্যারাইল হ্যালাইড, শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করালে উৎপন্ন হবে টলুইন। তাহলে এটা একটু মনে রাখতে হবে, উৎপন্ন হবে দেখো এখানে এক্সটা চলে যাবে, এক্স চলে যাবে, এই আরটা এখানে এসে যুক্ত হবে, তাহলে বি যৌগটা হবে টলুইন। আর এই বিক্রিয়াটার নাম উডস ফিটিক বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম উডস ফিটিক বিক্রিয়া। তাহলে একটু আর একটু ভালো করে মনে রাখো, বলবে যে অ্যারাইল হ্যালাইডকে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করালে টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় উডস ফিটিক বিক্রিয়া। তাহলে ভাষা তোমরা নিজেরাই লেখার চেষ্টা করবে, শিখবে, ভাষা মুখস্থ একটাও করবে না। তাহলে দেখো আমাদের লাইনটা কিন্তু আর একটু পর কেটে যাবে, কেটে গেলে তোমরা আবার জয়েন করো, আর হয়তোবা 1 মিনিট আছে। তাহলে দেখো আর একটু বলি, এই যে অ্যারাইল হ্যালাইডকে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করালে টলুইন উৎপন্ন হবে, অর্থাৎ বেনজিন চক্রের উপর CH3, আর এখানে হবে বেনজিন চক্রের উপর অ্যালকাইল আর সোডিয়াম হ্যালাইড। তাহলে এই বিক্রিয়াটার নাম উডস ফিটিক বিক্রিয়া। প্রশ্ন বলেছে দেখো যে উদ্দীপকের A ও B এর পারস্পরিক রূপান্তর বর্ণনা করো।
তাহলে উদ্দীপক এ ও বি এর পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর মানে কি বোঝো? পারস্পরিক রূপান্তর বর্ণনা করো মানে কি? সবাই একটু যে কেউ বলতে পারো। হ্যালো, এ থেকে বি তে এবং বি থেকে এ তে এই রূপান্তর। তো, এই ঠিক বলেছো। দেখো যেটা বলছিলাম, তাহলে বলতেছে যে এখানে উদ্দীপকের এ ও বি এর পারস্পরিক রূপান্তর বর্ণনা করো। তাহলে এ ও বি এর পারস্পরিক রূপান্তর মানে এ থেকে বি একবার বলতে হবে, আবার বি থেকে এ বলতে হবে। তাহলে দেখো তো, আমরা শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে যেটা বলতেছি যে এ থেকে বি এবং বি থেকে এ, অর্থাৎ দেখো বেনজিন থেকে টলোইন, বেনজিন থেকে টলোইন এবং টলোইন থেকে বেনজিনের প্রস্তুতি। তাহলে আমরা দেখো তো যে বেনজিন থেকে টলোইন এবং টলোইন থেকে বেনজিন, এই প্রস্তুতিটা কি কারো মনে আছে? যে বেনজিন থেকে কিভাবে টলোইন পাওয়া যায় একটু বলো তো দেখি, এটা একটু বলবে? তুবা একটু বলো তো দেখি, তুমি কি শুনতে পাচ্ছ? যে বেনজিন থেকে আমরা টলোইন পাবো এরকম একটা বিক্রিয়া আগে পড়েছি, নাম কি? বেনজিন থেকে টলোইন প্রস্তুতি এরকম একটা বিক্রিয়া আমি পড়েছি আগে, আমরা নাম কি বিক্রিয়াটা? স্যার মনে নাই। মনে নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটু দেখো, এটা একটু বলো, আবার একটু বলো, পাপড়ি একটু বলো তো দেখি এই বিক্রিয়াটার নাম। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। না ওরকম নয়, ঠিক আছে, কিন্তু ওই রকম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু একটা নাম আছে ফিক্সড, মানে নাম আছে, যেমন আমাদের পুরো থেকে নাম আছে একটা fixed। এই যে দীপিতা বলেছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় আমরা বেনজিন থেকে টলোইন পাই। এই যে মনে রাখা লাগবে এরকম, এই জন্য বলতেছি যে আগের পড়াগুলোর সাথে আগের ধাপগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা যদি দেখো বেনজিনকে লুইস অ্যাসিডের আমরা যদি বেনজিন থেকে টলোইন পেতে চাই তাহলে আমাদের একটা বিক্রিয়া মনে রাখতে হবে। তাহলে এখানে মাথায় মনে রাখতে হবে বেনজিন থেকে টলোইন পেতে গেলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা মনে রাখতে হবে। আর অ্যালকাইলেশন বিক্রিয়াটা দিবে হলো এই বেনজিন লুইস অ্যাসিডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে টলোইন উৎপন্ন হবে। ভাষা লিখে বিক্রিয়া শেষ। তাহলে আমরা এ থেকে বি পেয়ে গেলাম। এখন দেখো বি থেকে এ, অর্থাৎ টলোইন থেকে বেনজিন প্রস্তুতি, এরকম কি কোনো বিক্রিয়া আমরা করেছি? টলোইন থেকে বেনজিন প্রস্তুতি এরকম বিক্রিয়া আমরা করিনি, এখন ওটা করবো। তাহলে এটা মনে রাখবে। দেখো তাহলে টলোইন থেকে বেনজিন এই বিক্রিয়াটা আমরা আগে কখনোই মানে করিনি, এই ক্লাসে আমরা আগে কখনোই পড়িনি, আজ আমরা তাহলে এটা করবো। ভালো করে মনে রাখো যে টলোইন থেকে বেনজিন প্রস্তুতি। তাহলে টলোইন থেকে যদি আমরা বেনজিন প্রস্তুত করতে চাই তাহলে আমরা প্রথমে টলোইনকে লিখতে হবে। দেখো টলোইন থেকে, এখন দেখো তো তার আগে আমরা এখানে একটু একটু একটা কথা বলো তো দেখি, যে এখানে কার্বন সংখ্যা বেশি, টলোইনে কার্বন সংখ্যা বেশি না বেনজিনে কার্বন সংখ্যা বেশি? টলোইনে কার্বন সংখ্যা বেশি না বেনজিনে কার্বন বেনজিনে। সংখ্যা? না টলোইনে, এই যে টলোইনে টলোইনে, সরি। টলোইন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওটা আছে, তো বেনজিনে। হ্যাঁ বলতে চাইছো টলোইনে কিন্তু হয়ে গেছে বেনজিন। দেখ তোমার উত্তর ভিতরে ঠিক ছিল। যাই হোক, দেখো তাহলে আমরা বেশি কার্বন থেকে কম কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করব। তাহলে দেখো 7 কার্বন থেকে আমরা তৈরি করব 6 কার্বন বিশিষ্ট একটা বেনজিন। একটু ভালো করে বলো তো, আমি এটা বলেছিলাম, তাহলে এই বিক্রিয়াটা কোন বিক্রিয়াটা ঘটাতে হবে? ভালো করে দেখো, বেশি কার্বন থেকে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তোমাদের আমি আগেই বলেছিলাম যে মাথার মধ্যে নিয়ে আসবে, বেশি কার্বন যুক্ত যৌগ থেকে যদি কম কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করতে বলে তাহলে বিক্রিয়াটা নিয়ে আসবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দেয় কারা, এটা আবার মনে রাখতে হবে। তাহলে কারা দেবে? জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ দিবে। তাহলে জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ দিবে, কিন্তু এটা তো জৈব অ্যাসিড নয়, বা এটা সোডিয়াম পটাশিয়াম ও লবণ নয়। তার মানে
তোমাকে এই যৌগটা জৈব অ্যাসিডে লবণে রূপান্তর করতে হবে। আর যে কোনো যৌগকে যদি জৈব অ্যাসিডে রূপান্তর করতে যাও তাহলে জারণ করা লাগবে, এটা মনে রাখা লাগবে। দেখো এই বুদ্ধিগুলো কৌশল কিন্তু মনে রাখা লাগবে। তাহলে তোমাকে টলুইন থেকে বেনজিন প্রস্তুত করতে বললো, তার মানে বেশি কার্বন থেকে কম কার্বন বিশিষ্ট একটা যৌগ মাথার মধ্যে নিয়ে আসবে, তখন ডিকার্বক্সিলেশন। আর ডিকার্বক্সিলেশন আসলেই মনে রাখতে হবে ওই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দেবে এই ফ্যাটি অ্যাসিডের বা জৈব অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ। তাহলে দেখো, তাহলে লবণ যদি বানাতে চাও তাহলে আবার অ্যাসিড হওয়া লাগবে তার আগে, লবণের আগের ধাপ অ্যাসিড, কারণ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ হয়। এই যে বিক্রিয়াগুলো কৌশল মনে রাখা লাগবে, কিন্তু এটা অ্যাসিড নয়। তাহলে তোমাকে এই যৌগটাকে অ্যাসিড বানাতে হবে। আর অ্যাসিড বানাতে চাইলে তোমাকে মনে রাখতে হবে যৌগকে জারণ করলে অ্যাসিড পাওয়া যাবে। জৈব যৌগকে নয়, যে কোনো যৌগকে জারণ করলে বেশিরভাগ অ্যাসিড পাওয়া যাবে। তবে জৈব যৌগের কথা বলি, মনে রাখো আলাদা বিক্রিয়া আলাদা আছে। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে বলি যে যৌগকে যদি আমরা জারণ করি তাহলে জৈব অ্যাসিড পাওয়া যাবে। তাহলে ভালো করে দেখো, টলুইনকে যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করি, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করলে ওখান থেকে আসবে জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন, বর্গীয় জয় আকার অন্তস্থ, জায় ময় আকার দন্তন্য, জাইমান অক্সিজেন, এটার নাম হলো জাইমান অক্সিজেন। যদি এখানে হাইড্রোজেন থাকে তাহলে হবে জাইমান হাইড্রোজেন, যদি এখানে ক্লোরিন থাকে তাহলে হবে জাইমান ক্লোরিন। তাহলে এই ক্ষেত্রে ভালো করে মনে রাখতে হবে যে টলুইনকে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করি তাহলে দেখো জৈব অ্যাসিড উৎপন্ন হবে এক ধাপেই। আবার দেখো এক্ষেত্রে তোমাকে যদি পরীক্ষায় বলে যে একটা জৈব অ্যাসিডের প্রস্তুতি লিখো, তাহলে কিন্তু এই বিক্রিয়াটাই হয়ে যাচ্ছে। আমি একই বিক্রিয়া দিয়ে 3-4টা করে চেষ্টা করেছি, যেন আমি এটা কিন্তু অন্য কিছু দিতে পারতাম, কিন্তু আমি দেইনি এই জন্য যে এর প্রস্তুতিও আবার আসবে। যদি বলে বেনজোইক অ্যাসিডের প্রস্তুতি লিখো, এটার নাম কিন্তু বেনজোইক অ্যাসিড। তাহলে যদি বলে যে বেনজোইক অ্যাসিডের প্রস্তুতি লিখো, তাহলে তোমার এই বিক্রিয়াটা দিলেই হবে। তাহলে অল্প করেই বেশি যেন লাভ হয় সেই জন্য আমি বিক্রিয়াগুলো কৌশলে কৌশলে সাজিয়েছি। এবং তোমরা টেনশন করো না, আবার ডেফিনেশন মূলকের পড়াগুলো আবার শুধু ডেফিনেশনে রেখে দিয়েছি। এটা টেনশন করার দরকার নাই যে অনেক কিছু বাদ গেল, বাদ একটাও যাবে না। টেনশন এটা করো না যে বাদ যাবে, জৈব যৌগ কোনো কিছুই বাদ যাবে না, হয়ে যা আছে সবই পড়াবো। কিন্তু এই গোছায় গোছায় সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি, কারণ ডেফিনেশন গুলো আমরা শুধু ডেফিনেশনই পড়বো, তখন সুবিধা হবে। তাহলে এই জন্য দেখো, ভালো করে দেখো যে টলুইনকে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে জারণ করি তাহলে উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড। নাম না জানলে এই সংকেতটাই লিখে দেবে, তাহলে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। এখন দেখো, তাহলে আমরা অ্যাসিডকে তাহলে লবণে কনভার্ট করব। তাহলে অ্যাসিডকে যদি আমরা লবণে কনভার্ট করতে যাই তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া দিতে হবে। তাহলে পরের ধাপে বেনজোইক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, এই যে দেখো সোডিয়াম বেনজয়েট উৎপন্ন হলো। আর এই পড়াটা আমরা একটু আগেই পড়লাম যে সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। খুবই সহজ ধাপ। এই যে দেখো, সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে আমরা উত্তপ্ত করলে উৎপন্ন হবে বেনজিন প্লাস সোডিয়াম কার্বনেট। টলুইন থেকে যদি বেনজিন প্রস্তুত করতে যায় তাহলে কিন্তু 3টা ধাপ আছে। প্রথম ধাপে টলুইনকে বেনজোইক অ্যাসিড, দ্বিতীয় ধাপে বেনজোইক অ্যাসিডকে সোডিয়াম বেনজয়েট, এবং তৃতীয় ধাপে সোডিয়াম বেনজয়েটকে থেকে বেনজিন। তবে তুমি এই বিক্রিয়াটা 2 ধাপে কমপ্লিট করতে পারতে। 2 ধাপে কিভাবে? যে প্রথমে এই ধাপটা লেখার পর এই বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিয়ে আবার এখানে যোগ চিহ্ন দিয়ে তীর চিহ্নের উপরে এটা লিখলেই হয়ে যেত, তাহলে তখন এক ধাপে হয়ে যাবে। দেখো, তুমি যদি এই এতগুলো না লিখতে চাও, তুমি যদি মনে করো যে আমি অ্যাসিড থেকে লিখবো, তাহলে অ্যাসিডের সাথে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিতে হবে, এখানে যোগ চিহ্ন দিতে হবে, আবার যোগ চিহ্ন দিয়ে তীর চিহ্নের উপরে এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড লিখো যদি, তাহলে এই বিক্রিয়া থেকে ডাইরেক্ট বেনজিন লিখতে পারো। তবে আমি একটু বোঝানোর জন্য সহজ করে 3 ধাপ দিয়েছি, তবে তোমরা 2 ধাপে লিখতে পারবে। এখানেই তখন দেওয়া লাগবে এই দুইটাই। তবে এটা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার দেওয়া লাগবে, তাহলে হবে। অথবা তীর চিহ্নের উপরে 1 নম্বরে সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 নম্বরে দিয়ে লিখবে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, তীর চিহ্নের উপরে দিলেও হবে। অনেক সময় পরীক্ষায় তীর চিহ্নের উপরে এই কথাটা থাকে, তাহলে বেনজিন উৎপন্ন হয়। তাহলে আবার একটু দেখো, টলুইন থেকে আমরা বেনজিন প্রস্তুত করলাম, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো কাজ হলো। বেনজোইক অ্যাসিডের প্রস্তুতি হয়েছে, কারণ জৈব অ্যাসিডের প্রস্তুতিও একটা প্রস্তুতি, তখন আমরা পরে পড়বো। সুতরাং টলুইন থেকে জৈব অ্যাসিড তৈরি করা
যায়। তোমাদের আগে আমি বলেছি যে যে কোনো জৈব যৌগ থেকে যে কোনো জৈব যৌগ বিক্রিয়া তৈরি করা যায়, বাস্তবে যাক আর না যাক, তাহলে অবশ্যই আমরা বিক্রিয়া দিয়ে তৈরি করতে পারি। তাহলে সেক্ষেত্রে তোমাদের এই বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে। এই যে দেখো আমরা যেটা একটু আগেই করেছিলাম, টলোইন প্রস্তুতি, উডস ফিটিক বিক্রিয়া, আগে যে পড়লাম এটার একটু ডিটেলস দেখা এখন। তাহলে বলতেছে শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়াম সহ অ্যারাইল হ্যালাইড ও অ্যালকাইল হ্যালাইডের মিশ্রণকে রিফ্লাক্স বা পাতন বা তাপ, একই জিনিস, রিফ্লাক্স পাতন বা তাপ একই। তাহলে রিফ্লাক্স বলতে বা পাতন বলতে পানি থাকবে আর কি, পানির মধ্যে দিয়ে তাপ, আর শুধু তাপ বলতে ডাইরেক্ট তাপ আগুনের উপর দেওয়া, কিন্তু রিফ্লাক্স মানে পানির মধ্যে দিয়ে তাপ দেওয়া। তাহলে রিফ্লাক্স করলে অ্যালকাইল বেনজিন ও সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে উডস ফিটিক বিক্রিয়া বলে, যেটা আমরা আগেই বললাম। এই যে অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, সোডিয়াম ধাতু, অ্যালকাইল হ্যালাইড, শুষ্ক ইথার, এটার সাথে আমরা যদি বিক্রিয়া করা, এই যে দেখো টলুইন উৎপন্ন হবে। এটা এই বিক্রিয়া অ্যারাইল বেনজিন, এটার নাম হলো অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন CH3 হলে টলুইন, ইথাইল বেনজিন, প্রোপাইল বেনজিন, মানে এখানে যে কোনো অ্যালকাইল গ্রুপটা যে কোনো কিছু হতে পারে, CH3 যে হবে তা না। তবে টলুইন প্রস্তুত করতে যদি চাই তাহলে আমাদের এখানে অবশ্যই CH3 নিতে হবে। তাহলে এই বিক্রিয়াটার নাম হলো উডস ফিটিক বিক্রিয়া। তাহলে আশা করা যায় এটা কমপ্লিট হয়েছে। এখন দেখো আমরা পড়বো অ্যালকিন। অ্যালকিনটা কি এটা আমরা আগেই পড়েছি, একটু ধারণা আছে। এই যে দেখো যৌগটার মধ্যে অবশ্যই কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকতেই হবে, একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতেই হবে কমপক্ষে একটা। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এদের সাধারণ সংকেত কিন্তু CnH2n, অর্থাৎ সি যতগুলো হাইড্রোজেন তার দ্বিগুণ, তাহলে সি দুইটা, কার্বন দুইটা, হাইড্রোজেন দেখো দুই দুই চারটা। তাহলে এক্ষেত্রে দুইটা কথা মনে রাখা লাগবে, একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং সাধারণ সংকেত CnH2n, অর্থাৎ কার্বন যত হাইড্রোজেন তার দ্বিগুণ হতে হবে। যদি হয় তাহলে সেই যৌগটা হবে অ্যালকিন। তাহলে এই যৌগটা একটা অ্যালকিন, এই যৌগটা অ্যালকিন। তাহলে সি ডাবল বন্ড সি, এক পাশে একটা হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে বলতে পারি যে যে সকল হাইড্রোকার্বনের মধ্যে, তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে বলতে পারি, দেখো যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান এবং যাদের সাধারণ সংকেত CnH2 তাকে অ্যালকিন বলে। তবে যে কোনো দুটি কার্বনে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে। তবে এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস একটু মনে রাখবে, সেটা হলো যে এই যে এই অ্যালকিন, অ্যালকিনের কিন্তু প্রথম সদস্য কিন্তু দুই কার্বন বিশিষ্ট থেকে শুরু হবে, কারণ দ্বিবন্ধন যদি থাকে সর্বনিম্ন দুইটা কার্বন লাগবে। তাহলে অ্যালকিনের প্রথম এমসিকিউ আসে, অ্যালকিনের প্রথম সদস্যের নাম কি? তাহলে অ্যালকিনের প্রথম সদস্যের নাম কিন্তু ইথিন। অ্যালকিনের প্রথম সদস্যের নাম ইথিন। কারণ কি, সর্বনিম্ন যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন একটা থাকা লাগবে, তার মানে সর্বনিম্ন দুইটা কার্বন থাকতেই হবে। এই জন্য দেখো প্রথম সদস্যের নাম ইথিন। তাহলে ইথিনের সংকেত দেখো আমরা আণবিক সংকেত থেকে যদি লিখতে চাই, দেখো CnH2 এন এর মান 2 থেকে শুরু। এখানে অ্যালকিনে এন এর মান 2 থেকে শুরু, এখানে এন এর মান 2 থেকে শুরু। এখন C2H4 যদি আমরা ভেঙে লিখি গাঠনিক সংখ্যা দিয়ে থাকে, এটা আর এটা একই। তাহলে এই সংখ্যাটা এই যে CH2 দ্বিবন্ধন CH2, এটা ভেঙে লিখতে পারো, আবার একত্রেও লিখতে পারো। পরের সদস্য দেখো প্রোপেন C3H6, ভেঙে যে এই পাশেও দ্বিবন্ধন দিতে পারতে, এই পাশেও দ্বিবন্ধন দেওয়া যাবে, যে কোনো এক পাশে একটা, তবে একাধিক দ্বিবন্ধনও কিন্তু থাকতে পারে। বিউটিন, সেক্ষেত্রে আণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যাবে আর কি। বিউটিন 4, তাহলে C4H2 C4H8, ভেঙে লিখলে লিখতে পারো। এই দ্বিবন্ধনটা তুমি এখানে দিতে পারো, এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা অ্যালকিনের নাম বললাম। এখন দেখো অ্যালকিনের পরীক্ষাগার প্রস্তুতি, অর্থাৎ আমরা অ্যালকিনকে কিভাবে পরীক্ষাগারে প্রস্তুত করব। অ্যালকিনকে যদি আমরা পরীক্ষাগারে প্রস্তুত করি তাহলে আমরা একটু মনে রাখতে হবে যে অ্যালকোহল থেকে এই বিক্রিয়াটা আমরা আগে করেছি, অ্যালকোহল থেকে করেছি। যে অ্যালকোহলকে দেখো, অ্যালকোহলকে যদি আমরা এখানে অপসারণ বিক্রিয়া ঘটাতে চাই, অ্যালকোহলের যদি আমরা অপসারণ বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু অ্যালকিন উৎপন্ন হবে। আমরা এটা পড়ছি না, পড়ছি। তাহলে দেখো আবার একটু রিকল করি, তবে এটা একটু আলাদা। অ্যালকোহল থেকে দুটা পড়ছি, তার মধ্যে এটা একটু আলাদা। বলতেছে অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। আর এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডটা পানি শোষক বা
নিরোধক পরীক্ষা আবার আসে যে নিচের কোনটি নিরোধক। নিরোধক মানে যে অন্য কোনো পদার্থ থেকে পানি শোষণ করে নেয়। নিরোধক মানে যে অন্য কোনো পদার্থ থেকে পানি শোষণ করে নেয়। তাই সালফিউরিক অ্যাসিড অন্য পদার্থ থেকে পানি শোষণ করে নেয়। এক্ষেত্রে বিক্রিয়াটার কথা মনে রাখবে। দেখো এরকম বিক্রিয়া আমরা আগে একটু করছি, ভালো করে খেয়াল রাখবে। যদি অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে সবসময় মনে রাখবে এই OH টা চলে যাবে। দেখো ভালো করে খেয়াল রাখবে, অন্য কোনো কিছু পরিবর্তন হবে না। OH টা চলে যাবে, তার আগের এই কার্বনে দ্বিবন্ধন হবে, তার আগের এই কার্বনের দ্বিবন্ধন হবে, তার আগের কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে। এই কথাটাই মনে রাখবে। আর বাম পাশে আরো যত বড় হোক কোনো চেঞ্জ নেই, কোনো সমস্যা নেই। তাহলে দেখো OH টা চলে যাবে, ঠিক তার আগে দ্বিবন্ধন হবে এবং তার আগের কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে। এটা মনে রাখা লাগবে। এরকম বিক্রিয়া আমরা আগেও পড়েছি। তাহলে এই যে দেখো এই বিক্রিয়াটা একটু হলো না, আর একটু এই যে, তাহলে দেখো এই বিক্রিয়াটা করার পরে দেখো এই যে OH টা চলে গেল এখান থেকে, এটা CH2 আছে তার আগের দ্বিবন্ধন, এই যে তার আগের দ্বিবন্ধন, তার আগের থেকে দেখো একটা হাইড্রোজেন চলে গেছে এবং পানি প্লাস সালফিউরিক অ্যাসিড। এখানে সালফিউরিক অ্যাসিডটা প্রভাবক হিসেবে কাজ করেছে। পরেরটা দেখো আরেকটা আছে অ্যালকিনের শিল্প উৎপাদন। পরীক্ষা দেখো এই কথাটা একটু বোঝো কিনা যে পরীক্ষাগার উৎপাদন আর শিল্প উৎপাদনের মধ্যে পার্থক্য আছে। একটু বলি, পরীক্ষা যদিও আসবে না, ভাইবা টাইবা অনেক সময় জিজ্ঞেস করতে পারে, তাহলে বলবে যে শিল্প উৎপাদন মানে অল্প খরচে বেশি উৎপাদ তৈরি করা, লাভ হওয়া। শিল্প উৎপাদন মানে অল্প খরচে বেশি যৌগ তৈরি করে লাভবান হওয়া, এটা হলো 1 নম্বর উদ্দেশ্য। আর পরীক্ষাগারের প্রস্তুতি হলো, পরীক্ষাগারের উদ্দেশ্য হলো যে উৎপাদ তৈরি করতে যত টাকায় খরচ হোক, যতটুকুই উৎপাদ হোক, যেন 1 নম্বর বিশুদ্ধ হয়। পরীক্ষাগার প্রস্তুতির উদ্দেশ্য টাকা কত খরচ হলো মুখ্য বিষয় নয়, কতটুকু উৎপাদ পেলাম এটাও মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় উৎপাদটা খাঁটি হতে হবে, 100% খাঁটি হতে হবে, উৎপাদটা ভেজাল মুক্ত। এটা হলো পরীক্ষাগার পদ্ধতির মূলনীতি। আর শিল্প উৎপাদনের মূলনীতি যে পদ্ধতি অবলম্বন করলে অল্প খরচে বেশি উৎপাদ পাওয়া যাবে, লাভবান যেন বেশি হওয়া যায়, এটা হলো শিল্প উৎপাদনের মূল উদ্দেশ্য। তাহলে বলতেছে আমরা শিল্প ক্ষেত্রে উৎপাদন করব অ্যালকিন, অর্থাৎ বাজারে যে আমরা পাই সেটা তৈরি করব, সেই পদ্ধতির নাম, এটা আবার অ্যালকোহল থেকেই। তাহলে অ্যালকোহল থেকে আমরা যদি তৈরি করতে চাই তাহলে বলতেছে অ্যালকোহল বাষ্পকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর দিয়ে প্রবাহিত করলে অ্যালকিন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে অ্যালুমিনা নিরোধক হিসেবে কাজ করে। ওইখানে ছিল সালফিউরিক অ্যাসিড, এক্ষেত্রে ছিল অ্যালুমিনা। পরীক্ষায় আসে নিচের কোনটি অ্যালুমিনার সংকেত। অ্যালুমিনা মানে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, মনে রাখো। অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, তাহলে সেটা নিরোধক, এই যে Al2O3। এই বিক্রিয়াটাও আগেরটার মতনই, OH টা চলে যাবে, তার আগের দ্বিবন্ধন হবে, তার আগের থেকে একটা হাইড্রোজেন যাবে। খুবই সহজ, একই রকমের বিক্রিয়া, জাস্ট প্রভাবক চেঞ্জ। তাহলে প্রভাবক চেঞ্জ করার কারণে একটা হলো পরীক্ষাগার প্রস্তুতি আর একটা হলো শিল্প উৎপাদন প্রস্তুতি। এই ক্ষেত্রে দেখো যৌগটা যদি আরো যত বড় হোক না কেন, তাহলে OH টা চলে যাবে, তার আগের দ্বিবন্ধন, তার আগের থেকে একটা হাইড্রোজেন। দেখো এটা CH3 আছে, CH3 ঠিকই আছে, তাহলে C ডাবল বন্ড CH3। তবে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে দুইটা চলে গেছে, এখানে একটা হাইড্রোজেন হবে, এই জায়গাটা একটা হাইড্রোজেন হবে, একটু লিখে নিও, কারণ এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে আর এখানে একটা থাকবে, মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখো আমরা পরের একটু দেখি অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড হতে আমরা অ্যালকিন প্রস্তুত করব, এটা কিন্তু করেছি, এটাও আমরা পড়েছি। এই বিক্রিয়াটার নাম দেখো SN1 SN2 বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আমরা অ্যালকোহল তৈরি করি, অপসারণ বিক্রিয়া, এটা হলো অপসারণ বিক্রিয়া। তাহলে অ্যালকাইল হ্যালাইডকে গাঢ় অ্যালকোহলীয় ক্ষার সহ উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়, আমরা এটা কিন্তু আগে পড়েছি। তাহলে এটার প্রস্তুতিটা একই, যে অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করলে হ্যালোজেনটা চলে যাবে। দেখো বিক্রিয়াটার কৌশল আগেরটা, হ্যালোজেনটা চলে যাবে, তার আগে দ্বিবন্ধন হবে, তার আগের থেকে একটা হাইড্রোজেন যাবে, কৌশলগুলো একই। তাহলে হাইড্রোজেন চলে যাবে, হ্যালোজেনটা চলে যাবে, তার আগে দ্বিবন্ধন হবে, তার আগের থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। এই ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াগুলো, আজকে একটু সময় শেষ হয়ে গেছে যেহেতু তোমাদের পরে আরো পড়া আছে, তাহলে আমরা আর পূর্ণগুলোতে না যাই।
ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।